নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরও একবার মন খুলে হবে আলোচনা। আরও একবার আমরা জানবো বিভিন্ন ক্রিটিক্যাল প্রবলেম সম্পর্কে, খুব হাসি মুখে জানবো, কারণ সমস্যাকে জেনে নেওয়াই কিন্তু সবথেকে সাহসিকতার লক্ষণ। কি প্রবলেমগুলো, কেমন ভাবে আসে আমাদের জীবনে প্রবলেম, কেন আসে এই প্রবলেম, এবং এর সঙ্গে কিভাবে আমরা যুদ্ধ করতে পারি এবং যুদ্ধে কিভাবে জয়লাভ করতে পারি, কি কারণে আমরা আমাদের সমস্যাকে নিজেদের জীবনে টেনে আনছি। এটা কি জেনেটিক হতে পারে, নাকি আমাদেরই কোনো ভুল সবথেকে বড় এর প্রধান কারণ হতে পারে। সবকিছু জেনে নেওয়ার, বুঝে নেওয়ার একটা প্রয়োজনীয়তা রয়েছে। তবে জানবো সেই মানুষগুলোর কাছ থেকে যে মানুষগুলো সত্যি বিষয়গুলোকে নিয়ে পড়াশোনা করেছেন, জানেন এবং রিসার্চ করছেন, এবং তার পাশাপাশি ট্রিটমেন্টও কিন্তু করছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এমন একটি সেন্টারের নাম যেখানে প্রতিনিয়ত আপনাদের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজগুলোকে নিয়ে ভাবা হয়, কি তার সলিউশন, কত তাড়াতাড়ি আপনাদের ভালো করা যেতে পারে, কত তাড়াতাড়ি ঘরের মানুষকে ঘরে ফেরানো যেতে পারে, বা পঞ্চকর্মা ডিপার্টমেন্ট কিভাবে মানুষের সহযোগিতা করতে পারে, সব বিষয়গুলো একেবারে নিপুণতার সঙ্গে কিন্তু ভাবা হয়। আর আমাদের এই অনুষ্ঠান সহযোগিতা করে আপনাদের যে সেই ভাবনাগুলোকে সহজে আপনাদের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়া। আজকেও আমরা এরকম গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলোর মধ্যে থেকে আপনারা সচেতন হবেন। আপনি রোগগ্রস্ত তবেই অনুষ্ঠান দেখবেন না, এরকম কথা কিন্তু কখনোই আমরা বলি না। যারা সুস্থ তাদের জন্যই অনুষ্ঠান, কারণ কিভাবে নিজেকে সুস্থ রাখবেন দীর্ঘদিন, আর কিভাবে এই সমস্যাগুলো থেকে নিজেকে বা নিজের প্রিয়জনকে বাঁচিয়ে রাখতে পারবেন, সেগুলো কিন্তু জেনে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমও ডক্টর এন ভট্টাচার্য। প্রথমেই ম্যাডামকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। আর ম্যাডাম আসা মানে প্রত্যেক দিন কিন্তু কিছু নতুন বিষয় নিয়ে নিশ্চয়ই আমাদের আলোচনা হয়। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা সেরিব্রাল পলসি। কি এই সমস্যা, কাদের হয় এই সমস্যা, কিভাবে আসে এই সমস্যা আমাদের জীবনে, সবটাই আমরা একটু একটু করে শুনে নেব, আর সাথে থাকবেন অবশ্যই আপনারা। প্রথমে ম্যাডামকে বলবো, ম্যাডাম এই প্রবলেমটা ঠিক কি ধরনের প্রবলেম? সেরিব্রাল পলসি, অনেকেই আমরা নামটাই বুঝতে পারছি যে সেরিব্রাল মানে আমাদের মস্তিষ্কের বা মাথার কোনো একটা সমস্যা, সেটা হচ্ছে সেরিব্রাল পলসি। বেসিক্যালি যেটা দেখা যায় সেটা বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায়। যখন বেবি যখন মাদার উম্বে থাকে, মানে মায়ের পেটে যখন থাকে, তখন থেকেও এই প্রবলেমটা ডেভেলপমেন্ট হতে পারে, বা জন্মের পরেও কিন্তু এই সমস্যাটা হতে পারে, যেটা আমরা সিপি চাইল্ড বলে থাকি অনেক সময়। সেরিব্রাল পলসিতে আমাদের ব্রেইনের যে আমাদের সেলগুলো রয়েছে, যে কোষগুলো রয়েছে, সেগুলো ঠিকভাবে ফরমেশন হয় না, মানে গঠন হয় না ঠিক করে। আমাদের যে ট্রাইমিস্টার, প্রেগনেন্সিতে যে ট্রাইমিস্টারগুলো রয়েছে, এক একটা সময় এক একটা অর্গান, এক একটা লিম্ব আমাদের তৈরি হচ্ছে। তো মস্তিষ্ক যখন হওয়ার সময়, সেই সময় যদি ঠিক করে মস্তিষ্কটা গঠন না হয়, মস্তিষ্কের মধ্যে যে সেলগুলো আছে সেগুলো যদি ঠিক করে গঠন না হয়, তাহলে সেরিব্রাল পলসির সমস্যাটা মেইনলি দেখা যায়। একদম এটা নিয়ে আমরা আলোচনা করব। মা বাবারা যারা রয়েছেন তারা তো অবশ্যই দেখবেন, বা যারা প্রেগনেন্সি একটা পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন তারাও একটু দেখে নিন না, ভয় পাবেন না, আতঙ্কিত কিছু হবেন না। তবে আপনাদের ছোট ছোট পদক্ষেপই কিন্তু আপনাদের সন্তানকে ভালো রাখতে পারে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, আমি বাগবাজার থেকে সুমন ঘোষ বলছি। হ্যাঁ বলুন সুমন বাবু, কি প্রবলেম? হ্যাঁ, প্রবলেম বলতে ইদানিং দেখছি হাঁটা চলা করলে হাঁটুর কাছটা খুব যন্ত্রণা মতন হচ্ছে। বয়স কত আপনার? 25 বছর। 25 বছর মাত্র? আচ্ছা আচ্ছা, খেলাধুলা করেন আপনি? খেলাধুলা আগে করতাম, বাট এখন পায়ে লাগছে বলে আর করতে পারছি না। কখনো আপনি হাঁটুতে চোট পেয়েছিলেন? না, চোট বলতে সেরকম কিছু পাইনি, হঠাৎ করে হচ্ছে এটা। বেশ, দেখুন আপনার 25 বছর বয়সে এরকম হাঁটুতে কোনো ধরনের কোনো সমস্যা হওয়াটা তো একদমই ঠিক কথা নয়। এখন আপনার খেলাধুলা করার বয়স, আপনার কাজকর্ম করার বয়স। তো যাই হোক, যদি আপনার মনে হচ্ছে যে না আপনার হাঁটু ব্যথাটা আপনার অতিরিক্ত আপনাকে সমস্যা দিচ্ছে বা আপনার প্রবলেম করছে এখন, তাহলে আপনি একটা আপনার হাঁটুর এক্সরে করিয়ে নিতে পারেন। আর আপাতত চেষ্টা করুন যাতে হাঁটু ভাঁজ করে আপনাকে কোনো কাজ না করতে হয়, বা বেশি সিঁড়ি ওঠা নামা করা, বেশি চলাফেরা করা, বেশি দৌড়ঝাঁপ করা, এগুলোকে এখন একটু রেস্ট্রিক্ট করুন, একটু কম করুন এই জিনিসগুলো। একটা আপনি হাঁটুর এক্সরে করে রাখতে পারেন আপনার সেফ সাইডের জন্য। আর তারপর যদি আপনার মনে হয় যে না আপনি একটু আমাদের চিকিৎসা নিতে চাইছেন, তাহলে আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন যে আপনার বাড়ির কাছে কোন চেম্বারটা রয়েছে, সেখানে আপনি এসে অবশ্যই আমাদের ট্রিটমেন্ট নিতে পারবেন।
একদম। এবং পাশাপাশি আমরা আজকে সেরিব্রাল পলসি মানে সিপি চাইল্ড যেটাকে বলি সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করছি। এবং ম্যাডাম একটু জানতে চাইবো যে আপনি তো বললেন বিভিন্ন ধরনের এটা কারণ হতে পারে, মানে ঠিক কি কিরকম হয় সিপি চাইল্ডরা, মানে কি করে আমি একজন যদি মা হই কি করে বুঝবো যে আমার সন্তানকে আমি সিপি চাইল্ডের ক্যাটাগরিতে ফেলতে পারি? বেসিক্যালি এটা যে আমাদের যখন জেস্টেশনাল পিরিয়ড থাকে, মানে যে প্রেগনেন্সি পিরিয়ডটা হয়, তখন একটা অ্যানোমেলি টেস্ট করা হয় যার মধ্যে থেকে আপনার বেবির মধ্যে কোনো ক্রোমোজোমাল ডিফেক্ট রয়েছে কিনা সেটা যাচাই করা হয়। ফার্স্ট অফ অল তো আমরা এখন এত অ্যাডভান্স হয়ে গেছে সব কিছু যে আমরা প্রেগনেন্সির আগেই আমরা যে মেল আর ফিমেল রয়েছে তাদের আমরা আলাদা করে ব্লাড টেস্ট করিয়ে নেই বা ক্রোমোজোমাল টেস্ট করিয়ে নেই, তারপরেই আমরা অ্যাডভাইস করি যে হ্যাঁ এবার আপনারা কোনো প্ল্যানিং করতে পারেন। কিন্তু তারপরেও যদি কারোর প্রেগনেন্সিতে এরকম সমস্যা হয়, অ্যানোমেলি টেস্ট রয়েছে সেখানে, তো সেই অ্যানোমেলি টেস্ট থেকে আপনারা জানা যেতে পারে যে আপনার কোনো ক্রোমোজোমাল ডিফেক্ট রয়েছে কিনা, সেখান থেকে কোনো ধরনের সমস্যা আপনার মধ্যে আসতে পারে কিনা। যদি চলে আসে বা যদি আপনার অজান্তেই যদি আপনার বেবি হওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার বেবির যে সময় যে জিনিসটা হওয়া দরকার, একটা মাইলস্টোন রয়েছে যে এই সময়ে আপনার বেবি হামাগুড়ি দেবে বা এই সময় উঠে দাঁড়াবে, এই সময়ে বসবে বা তখন ঘাড় শক্ত হবে, এই জিনিসগুলো যদি আপনার ঠিক সময় মতো যদি আপনার না হয় তাহলে কিন্তু আপনার সেটা সেরিব্রাল পলসির সমস্যা হতে পারে। তো সেখান থেকে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর রয়েছে যে এরকম হলেই যে সেরিব্রাল পলসি হবে এমন কোনো ব্যাপার নেই। অনেকের ডিলেড মাইলস্টোন থাকে, সেটা আস্তে আস্তে বড় হলে সেই জিনিসটা ঠিক হয়ে যায়। সেখানেও কিন্তু আপনাকে একটা টেস্টের প্রয়োজন রয়েছে, একটা ব্লাড টেস্ট রয়েছে, আমরা সিপিকে টেস্ট করে থাকি, সেখান থেকে জানা যেতে পারে যে সেখানে সেরিব্রাল পলসির কোনো প্রবলেম বাচ্চার মধ্যে হচ্ছে কিনা। একদম, আমরা ঠিক এই বিষয়গুলো নিয়ে আবারও আলোচনায় ফিরবো, কারণ এই অনুষ্ঠানে যখন কোনো মা ফোন করেন স্বাভাবিকভাবে মাদের চিন্তা ভীষণ থাকে, আমার বাচ্চা কথা বলতে পারছে তো, সঠিক সময় দাঁত উঠছে তো, ও হাঁটতে শিখছে তো, পাশের বাড়ি বাচ্চাটি তো বেশ দৌড়চ্ছে, ও কেন দৌড়ানো শিখলো না, ওর কেন এখনো দাঁত উঠলো না, বা ওর কেন তাড়াতাড়ি দাঁত পড়ে যাওয়ার প্রবণতা শুরু হয়ে গেল, অনেক রকমের আমাদের দুশ্চিন্তা। তো আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, তবে কে আছেন সেটাও দেখবো। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম? হ্যাঁ, আমার প্রবলেম হচ্ছে ওটা ওই গল ব্লাডারে স্টোন হয়েছে। আচ্ছা। তো ওটা এমনি ডাক্তারের দেখিয়েছিলাম, তো সেই ডাক্তার বলছে অপারেশন করতে হবে। আমি অপারেশন করাবো না, পক্ষপাতী নই আর কি। আপনাদের তো চ্যানেলটা আমি দেখি, তো আমার এজও হয়েছে 75 ইয়ার। এটা আপনাদের আয়ুর্বেদিকের মাধ্যমে ইয়ে করা যাবে কি? এটা সাইজটা আছে আপনার মাল্টিপল আছে আর কি, মাল্টিপল স্মল ক্যালকুলি, আর এভারেজ হচ্ছে 8.0 mm। আচ্ছা আচ্ছা, দেখুন আপনার গল ব্লাডারের মধ্যে মাল্টিপল মানে অনেকগুলো স্টোন রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় যে স্টোনটা রয়েছে তার সাইজ আপনার 8 mm বোধহয় আপনি যেটা বললেন। হ্যাঁ, 8.0 mm। হ্যাঁ, তো সেটা 8 mm আপনার সবচেয়ে বড় পাথরের সাইজটা রয়েছে। তো অবশ্যই তার চিকিৎসা রয়েছে, আর সার্জারি তো আপনার কাছে সবসময় আমরা বলি যে লাস্ট অপশন তো অবশ্যই আপনার কাছে সার্জারি রয়েছে, কিন্তু তার আগে যদি আপনি ঠিক হয়ে যেতে পারেন তাহলে আপনি সেই সুবিধাটা নেবেন না কেন? তো চিকিৎসা রয়েছে, গল ব্লাডার স্টোনের আপনার চিকিৎসা রয়েছে। দেখুন, গল ব্লাডারের স্টোন তো বের হওয়ার কোনো রাস্তা নেই। এখন আমি বললে অনেকে বলবে এটা আপনি কোন দিক থেকে বার করবেন, কি করে কি হবে, না, বার হওয়ার কোনো রাস্তা নেই। কিডনি স্টোন কি আমাদের বার হওয়ার রাস্তা রয়েছে, থ্রো ইউরিন সেটা বেরোতে পারে। গল ব্লাডার স্টোন বার হওয়ার কোনো রাস্তা নেই। তাহলে কি হবে, গল ব্লাডার যে আপনার স্টোনটা রয়েছে সেটা আপনার আগে ভাঙবে আস্তে আস্তে, তারপর সেটা আপনার বডিতে অ্যাবজর্ব হয়ে যাবে, কারণ সেটা বের হওয়ার কোনো ধরনের কোনো রাস্তা নেই। আপনি তো আর পাথর খাননি যে আপনার গল ব্লাডারে গিয়ে পাথর জমা হয়েছে, এটা আপনার প্রত্যেক দিনের যে আমাদের খাদ্য তালিকা রয়েছে, যে খাদ্যাভ্যাস রয়েছে, সেখান থেকে আপনার কিন্তু স্টোনের সমস্যাটা হচ্ছে। যাই হোক, আপনি বোধহয় খুব সম্ভবত বাঁকুড়া থেকে ফোন করেছেন। আমাদের বাঁকুড়ায় চেম্বার রয়েছে, আগামী মাসের একদম প্রথম দিকেই আমাদের বাঁকুড়া চেম্বার রয়েছে, খুব সম্ভবত 4 বা 5 তারিখে চেম্বার আছে। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু জেনে নিন কবে চেম্বার আছে, কোথায় চেম্বার আছে, একটু অ্যাপয়েন্টমেন্ট করে আপনি দেখা করুন। আমি আপনাকে বলছি যে আপনার সার্জারির কোনো প্রয়োজন হবে না, সামান্য কিছু মেডিকেশন থেকেই আপনার এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। আপাতত আপনি খুব বেশি তেল ঝাল মশলা, মাছ মাংস ডিম এই খাবারগুলোকে একটু অ্যাভয়েড করবেন খাওয়াটা, আর প্রতিনিয়ত আপনি যে জল খাচ্ছেন সেটা একটু গরম জল খেতে পারলে ভালো হবে। একদম, কারণ এই ধরনের স্টোন নিয়ে বা টিউমার বা পলিপস হয়েছে বা সিস্ট আছে, অপারেশন করার কথা বলা হয়েছে, তো এই ধরনের প্রশ্ন যাদের রয়েছে
যদি অনুষ্ঠানে ফোন পান খুব ভালো কথা, স্যার বা ম্যাডামকে তো জানতেই পাচ্ছেন তাদের কাছ থেকে। যদি না পান ফোন, তবে কি করবেন? ওয়েট করবেন, ততদিনে আপনার স্টোন বা টিউমারের আকার কিন্তু বাড়তে থাকবে। তাই চটজলদি স্ক্রিনে যাওয়া নাম্বারে ফোন করুন, কাছাকাছি চেম্বারে চলে আসুন, একটু ডক্টরদের সঙ্গে কথা বলুন আর জেনে নিন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার কিভাবে কতটা আপনাদের সহযোগিতা করতে পারে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। একটু বাইরের দিকে চলে আসুন, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন। আমি পাখি ফোন থেকে বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম? আমার একটা বাচ্চা আছে, 6 ইয়ার্স এর বেবি। আচ্ছা। ওর সেরকম না, খালি না সর্দি হয়, কাশলেই বমি করে ফেলে। আচ্ছা, এটাই সমস্যা, শুধুমাত্র কাশলেই বমি হয়ে যাচ্ছে? কাশি, হ্যাঁ, মানে একটু ওষুধ খাওয়ালেই ভালো হয়ে যায়, তারপর আবার কিছুদিন ভালো থাকে, আবার স্টার্টিং হয়ে যায়। ওকে, বেশ। আচ্ছা, আপনার 6 বছর বয়স বললেন বাচ্চার, তাই তো? হ্যাঁ। আর ঠান্ডা কি ওর 12 মাসই লেগে থাকে না শীতের সময় ওর বেশি এই সমস্যাটা হয়? এই টাইমটাই কিছু মাস, মানে 1 মাসের মতন গেল, একটুখানি আগে একটু ঠিক ছিল, বাদ বাকি আবার এই কাল বিকেল থেকে আবার সেম সিমটম এসে কাশছে, কেসে বমি করে ফেলছে, সর্দি তার সাথে কাশি। বেশ, দেখুন ওর ইমিউনিটি পাওয়ারটা একটু কম রয়েছে, সেটা আমরা সকলেই বুঝতে পারছি। ওর ইমিউনিটি পাওয়ারটা একটু কম আছে, তো তার জন্য একটু ওর ইমিউনিটি বুস্ট আপের প্রয়োজন রয়েছে। আপনি এখন ওর সিজনাল যা ফ্রুটস রয়েছে সেই সিজনাল ফ্রুটস ওকে খেতে দেবেন। প্রত্যেকদিন সকালবেলা আপনি একটু অভ্যাস করে দিন ওকে তুলসী পাতা খাওয়ানো, 6টা থেকে 7টা মতো তুলসী পাতা প্রত্যেকদিন সকালবেলা ওকে খেতে দিন। আর চেষ্টা করবেন যাতে একদমই ঠান্ডা না লাগে। বাইরে যখন বেরোচ্ছে তখন মাস্ক পরতে দিন, বা একদম নাক কান যাতে চাঁদা থাকে, যাতে হাওয়া না লাগে। এভাবে একটু ওকে এখন সাবধানে রাখতে হবে, যেহেতু ইমিউনিটি পাওয়ার কম রয়েছে। ইমিউনিটি বিল্ড আপের জন্য আমাদের ট্রিটমেন্ট হয়। আপনি যদি মনে করেন যে না, এগুলো করার পরেও ওর এই সমস্যাটা হচ্ছে, ওর কাশি হচ্ছে, কাশির সাথে ওর বমি হয়ে যাচ্ছে, বা শ্বাসকষ্ট হচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, তারও চিকিৎসা রয়েছে, কোনো চিন্তা নেই। আপনি একটুখানি হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের যে কোনো চেম্বারে এসে একবার দেখা করতে পারেন। বেশ। আর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেই বিষয়টা কিন্তু সত্যি খুব প্রয়োজনীয় একটি বিষয়, একেবারে বাচ্চাদের বিষয়, সিপি চাইল্ড। তো ম্যাডামের থেকে আর কি শুনবো বিষয়টাকে নিয়ে? এই যে আমাদের সেরিব্রাল পলসির প্রবলেমটা, এটা যদি আপনার আগে, যদি মানে আপনার প্রেগনেন্সির মধ্যেই যদি আপনার ডিটেক্ট হয়ে যায় তাহলে ভালো, সেখানে আপনার প্রিকশনের জায়গা রয়েছে, বা সেখান থেকে আপনি কি করে সেটা ওভারকাম করতে পারবেন তার একটা জায়গা রয়েছে। কিন্তু যদি আপনার জন্মের পরে যদি আপনি সেটা বুঝতে পারছেন যে এরকম প্রবলেম রয়েছে, সেখানেও কিন্তু আপনার খুব একটা হতাশ হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ নেই। কারণ যদি একদম ইনিশিয়ালি আপনি যদি ট্রিটমেন্টটা করাতে পারেন তাহলে কিন্তু ওর একটা রিকভারি চান্সেস রয়েছে। কিন্তু সেই জায়গায় কিন্তু ওর পঞ্চকর্মা থেরাপি বা ওর মেডিকেশন দুটোই কিন্তু পাশাপাশি চলবে। খুব যদি ছোট ইনফ্যান্ট যদি হয় তাহলে আমরা অবশ্যই থেরাপির কথা এখানে বলবো না, সেখানে মেডিসিনই আমাদের মোটামুটি চলবে। কিন্তু যদি আপনার একটু বয়স হয়ে যাচ্ছে, যে 4 বছর 5 বছর এরকম হয়ে গেছে, সেখানে কিন্তু আমরা অবশ্যই বলবো যে একটুখানি পঞ্চকর্মা থেরাপির দরকার আছে, আর মেডিকেশন তো অবশ্যই সেখানে রয়েছে। ওকে, কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ, নমস্কার ম্যাডাম, জয়নানপুর থেকে বলছিলাম। বলুন। আমার ভাই মাঝে মধ্যে সেন্সলেস হয়ে পড়ে, মানে হঠাৎ করে। তার বয়স কত? বয়স হচ্ছে ক্লাস 9 এ পড়ে এখন। আচ্ছা, নিশ্চয়ই কোনো ডক্টর দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তার তো দেখিয়েছে, ওষুধ খায়, কিন্তু ওষুধ যখন আবার হয়ে যায়, মানে এক একটা ডোজ ধরুন কম করে যায়, তখন আবার ওরকম দেখে সেই শুরু হয়ে যায়। তো এটার জন্য কিছু আপনাদের আয়ুর্বেদিক কোনো উপায় রয়েছে কি এটাকে পুরোপুরি ভাবে করার জন্য? মানে এই সমস্যাটা কতদিনের? হচ্ছে প্রায় 4-5 মাস ধরে হচ্ছে এরকম। 4-5 মাস? হ্যাঁ, সিটি স্ক্যান করিয়েছি, তাতেও কিছু ধরা পড়ে। আচ্ছা, তো যদি কোনো সমস্যা থেকে থাকে। তো আপনি যে ডক্টরকে দেখাচ্ছেন, আপনার ডক্টর কি বলেছে যে কি হয়েছে ওর? ওটা তো বাড়ি থেকে ভালোভাবে আমার বলতে পারবে। এবার আমার যেটা মানে মনে হচ্ছে যে ওর কি কোনো ওষুধের খামতি হচ্ছে না, সেটা বলছি, কারণ ডোজ কম পড়লেই তো ওরকম সেন্সলেস হয়ে যাচ্ছে। দেখুন, এটা তো একটা ডিফারেন্ট পার্ট হয়ে গেল যে মেডিসিনের ডোজ কম হচ্ছে দেখে এই প্রবলেমটা হচ্ছে। সারা জীবন তো আর ওকে ওষুধের মধ্যে রাখা যাবে না। ওষুধের ডোজ কেন, পুরো ওষুধটাকেই বন্ধ করতে হবে। আগে জানতে হবে যে ওর সমস্যাটা কোথা থেকে হচ্ছে, কেন হচ্ছে। ওনার যতটা আমার মনে হচ্ছে ওনার এপিলেপটিক অ্যাটাক আসছে, যেটাকে আমরা এপিলেপসি বলে থাকি।
হঠাৎ করে ফেইন্ট হয়ে যাওয়া, কিছুক্ষণের জন্য ফেইন্ট হয়ে যাওয়া, বা হঠাৎ করে গায়ে কাঁপুনি দিয়ে ফেইন্ট হয়ে যাওয়া, এই সমস্যাগুলো আমরা এপিলেপসি বলে থাকি, যেটাকে এপিলেপটিক অ্যাটাক বলা হয়। আপনি বলেছেন যে বেশি দিন নয়, 4-5 মাস হয়তো হয়েছে। তো এখন মেডিসিনের ডোজ কমানোটা বড় ব্যাপার নয়, ডোজ কমানো না, মেডিসিনটাকে টোটালি বন্ধ করতে হবে। তো যাই হোক, ও এখন আপনি বলেন যে ক্লাস 9-এ পড়ে, মানে ওর মোটামুটি এখন 13-14 বছর বয়স খুব সম্ভবত হবে। তো একটুখানি ওকে নিয়ে আসার জন্য আমি আপনাকে বলবো, আপনার বাড়ির কাছাকাছি আমাদের যে চেম্বারটা রয়েছে, আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন যে কোথায় চেম্বার রয়েছে, পেশেন্টকে একটু সাথে নিয়ে আসুন। আর আপাতত যে মেডিসিনগুলো চলছে সেগুলো এখন চলবে। আগে আমরা ওর যা রিপোর্টস হচ্ছে সেগুলো একটু দেখব, বা এখন কি ট্রিটমেন্টের মধ্যে আছে সেটা আমরা একটু দেখব। আর এখন ও যেটা করতে পারে সেটা হচ্ছে যে ওর যে আমাদের যে ন্যাচারাল আর্জেস যেগুলো রয়েছে, মানে ধরুন স্টুল, ইউরিন, এগুলো যদি ওর পাচ্ছে তাহলে বলবেন যাতে চেপে না রাখে। যখন স্টুল পাবে বা ইউরিন পাবে তৎক্ষণাৎ যাতে সে সেটা করে নেয়, সেটাতে চেপে না রাখে। এইটুকু আপাতত সে করবে। আর তারপর আপনি আপনার রিপোর্টস আর প্রেসক্রিপশন নিয়ে এসে একবার দেখা করুন, একদম ও সমস্যা ঠিক হয়ে যাবে। একদম। আর মা বাবাকে অবশ্যই সাথে করে নিয়ে এসো, কারণ তুমি বলছো মা বাবাই সবটা জানে। তো যারা সবটা জানে তাদের সাথেই কিন্তু ফোনটা করো, তাহলে কিন্তু ডাক্তারবাবুদেরও কিন্তু কথা বলতে সুবিধা হয়, তাই না? কে আছেন বলবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে রাজু মন্ডল বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে এই কয়েকদিন ধরে দেখছি, মানে বসে গেলে তারপরে কিছুক্ষণ পর উঠতে তার শিরোপে টান পড়ছে। আচ্ছা, আপনার সমস্যা এটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বয়স কত আপনার? তাই শিরাগুলো টেনে যাচ্ছে, মানে হাঁটতে পারছে না এরকম। আচ্ছা, বয়স কত হলো? বয়স 32। 32, কম বয়স। আচ্ছা, আপনার কোমরে কোনো সমস্যা রয়েছে? কোমরে ব্যথা বা কোনো সমস্যা রয়েছে কোমরে? না, কোমরে ব্যথা করতে মাঝে মাঝে হয়। বেশ। আর এখন আপনার সমস্যা হচ্ছে যে আপনি বসার পর যখন আপনি উঠছেন তখন আপনার পায়ে টান ধরছে, তাই তো? আচ্ছা, দেখুন, এই সমস্যাটা আপনার বেসিক্যালি কিন্তু কোমর থেকেই হচ্ছে। কোমরে যদি আপনার কোনো ধরনের কোনো সমস্যা থাকে, যে কোমরে ব্যথা হয় আপনার, বা আপনার বসে থাকছেন তারপর উঠে দাঁড়াচ্ছেন তখন আপনার কোমরে পেন হচ্ছে, সেখান থেকে কিন্তু আপনার নার্ভের সমস্যা হচ্ছে। আপনার কোমরের হাড়গুলো যদি চেপে যায় সেখান থেকে আপনার নার্ভের প্রবলেম হচ্ছে, যার জন্য আপনার পায়ে টান ধরা বা ঝিঝি ধরা, অবশ হয়ে যাওয়া, এই সমস্যাগুলো কিন্তু আপনার আস্তে আস্তে দেখা দেবে। তো আপনি একটা কোমরের এক্সরে করান আগে, দেখুন আপনার কোমরের কীরকম কী অবস্থা রয়েছে। আপাতত আপনি কোমর ঝুঁকে কোনো কাজ করবেন না, ভারী কোনো জিনিস আপনি তুলবেন না। তারপর যদি আপনি মনে করেন যে এক্সরে রিপোর্ট করিয়ে বা এর আগে আমাদের সাথে একবার যোগাযোগ করবেন, আপনি সেটা করতেই পারেন, কিন্তু একটু এখন আপনাকে সাবধানে থাকতে হবে। একদম। আর আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, সেরিব্রাল পালসি নিয়ে আমরা আলোচনা করছি, এবং তার পাশাপাশি ম্যাডামকে এটাও বলবো যে প্রেগনেন্সির মধ্যে হতে পারে যে কোনো মা পড়ে গেল বা কিছু একটা অ্যাক্সিডেন্ট হলো, এবং এটা কি একটা ভয়ের কারণ থাকতে পারে যে সেটা আমার বাচ্চার ভবিষ্যতে গিয়ে সেরিব্রাল পালসির মতন একটা সমস্যা দেখা দিতে পারে? যদি কোনো ইন্টারনাল ইনফেকশন হয়, কোনো ধরনের কোনো কিছু থেকে ইনফেকশন হয়ে গেছে, সেটা আপনার স্টমাকে হোক, লিভারে হোক, বা আপনার ইউটিআই প্রবলেম হোক, যদি আপনার রিকারেন্ট এরকম ইনফেকশন হতে থাকে, তো তার জন্য আপনি যে মেডিসিনসগুলো আপনার যে প্রয়োজন হবে সেগুলো কিন্তু ওভারডোজ হয়ে গেলে কিন্তু আপনার এই প্রবলেমটা দেখা দিতে পারে। ইন্টারনাল কোনো ইনফেকশন থেকে কিন্তু আপনার এই প্রবলেমগুলো আসতে পারে। হ্যাঁ, যদি আপনার মানে কোনো চোট লাগছে বা পড়েছেন সেখান থেকে হয়তো এই প্রবলেমটা হবে না, অন্য কোনো প্রবলেম হলেও হতে পারে, কিন্তু সেরিব্রাল পলসি কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনার ইন্টারনাল ইনফেকশনের জন্য আর তার জন্য যে মেডিসিনসগুলোর প্রয়োজন আছে, সেই মেডিসিনসগুলোর জন্য কিন্তু আপনার সেরিব্রাল পলসির প্রবলেম হতে পারে। একদম। আর সে কারণেই বোধহয় ডক্টর বলে যে প্রেগন্যান্সির মধ্যে বাইরের কোনো ওষুধ বা এমন কোনো সমস্যা যাতে না হয়, যাতে আমাদের মেডিসিন খেতে হয়। সেরিব্রাল পলসি অনেক ক্ষেত্রে কিন্তু মাদের একটা চিন্তা থাকে বা মাথায় সবসময় একটা টেনশন কাজ করে, আমার বাচ্চা সবকিছু সঠিক সময় করছে তো। অনেক ক্ষেত্রে আপনারা বারংবার আমাদের অনুষ্ঠানে ফোন করে বলছেন যে আমার বাচ্চা এখনো কথা বলতে পারছে না, যদিও তার বয়সে অন্য বাচ্চারা কথা বলা শুরু করে দিয়েছে। তো এরকম যদি কিছু সিমটম হয় তাহলে কি সেটা আমি ধরে নিতে পারি মা হিসেবে যে সেরিব্রাল পলসির মধ্যে পড়ছে? না, এটা তো আমি আগেই বললাম যে একটা আমাদের ডিলেড মাইলস্টোন বলে একটা সমস্যা থাকে, যেটা হচ্ছে আমাদের যে সময় যে কাজটা করার দরকার তখন হয়তো সেই জিনিসটা হচ্ছে না, তার কিছুদিন পরে হচ্ছে। তো ডিলেড মাইলস্টোন হয়। কথা বলা বা শোনার যেটা প্রবলেম সেটা কিন্তু আপনার কোনো ইএনটি প্রবলেম থেকে হতে পারে। অনেক বাচ্চা অনেক দেরিতে কথা বলে, কেন? কারণ তার যে গ্র্যাব পাওয়ারটা সেটা কম থাকে, মানে ব্রেন দুর্বল থাকে।
ক্যাচ করার ক্ষমতাটা কম থাকে, কারণ বাচ্চা তখনই বলবে যখন সে শুনতে পারবে ঠিক করে। যদি কানের কোনো প্রবলেম থাকে সেখান থেকে প্রবলেম হতে পারে। যদি ব্রেন এরকম হচ্ছে ব্রেন একটু উইক রয়েছে, নর্মাল বেবির থেকে ব্রেন উইক রয়েছে, তাহলে সেখানে কথা বলার সমস্যা আসতে পারে। সেরিব্রাল পলসিতে মেনলি যেটা দেখা যায় সেটা হচ্ছে মাসেল স্টিফনেস, যে আমাদের শরীরের মধ্যে যে মাসেলগুলো যেগুলো রয়েছে, হাতে পায়ে সারা শরীরে আমাদের মাসেল রয়েছে, সেই মাসেলগুলো স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়, মুভমেন্টে তখন প্রবলেম হয়। বা যারা একটু একটু কথা বলতে পারে তাদের ক্ষেত্রে কথাগুলো একটু জড়িয়ে যাওয়া, বা যেটাকে আমরা তোতলানো বলে থাকি, এরকমভাবে একটু কথাগুলো বলা, কথা জড়িয়ে জড়িয়ে কথা বলা, এই প্রবলেমগুলো হয়। কিন্তু মাসেল স্টিফনেস যদি আপনার বেবির মধ্যে থাকছে, তার পাশাপাশি অন্যান্য প্রবলেমগুলো থাকছে, যে দেরিতে কথা বলছে বা দেরিতে উঠে বসছে, তাহলে কিন্তু সেটা আপনার সেরিব্রাল পলসির প্রবলেম হতে পারে। একদম, মানে বাচ্চাকে দেখে চেনার বা বোঝার এটাই একটা উপায়, যে এই ধরনের কোনো সিমটম যদি থাকে তাহলে কিন্তু তাকে সেরিব্রাল পলসির মধ্যে কিন্তু আমরা রাখতে পারি। তো সেখানে ট্রিটমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। আপনি বললেনও ম্যাডাম যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে খুব ভালো এই ট্রিটমেন্ট রয়েছে। ট্রিটমেন্ট তো রয়েছে, ট্রিটমেন্টের পর রেজাল্টটা আমরা কীরকম পাচ্ছি আর কি? দেখুন, যদি খুব সিভিয়ার কেস থাকে, আমরা সবসময় বলে থাকি যে আপনি এটা এক্সপেক্ট করবেন না যে আপনি 15 দিন এসে মেডিসিন খেয়ে তারপর 15 দিন 16 নম্বর দিনে আপনি বলবেন যে হ্যাঁ আমার কেন ঠিক হলো না। এরকমটা কিন্তু হয় না, কারণ এখানে কোনো ম্যাজিক হয় না। অনেকে ভাবেন যে আমি এত জায়গায় ঘুরে এসেছি, এখন আমি এখানে যাব, হ্যাঁ 15 ডেজ পরে 16 ডেতে আমি একদম ঠিক হয়ে যাব। এখানে কোনো ম্যাজিক হয় না। এখানেও আমরা ট্রিটমেন্ট একটা প্রোটোকল অনুযায়ী আমরা করে থাকি, একটা সায়েন্টিফিক ওয়েতে আপনার ট্রিটমেন্ট হচ্ছে, আপনার রিপোর্টস করা হচ্ছে, রিপিট রিপোর্টস করা হচ্ছে, কনফিউশন থাকলে আমরা অন্য কোনো রিপোর্টস আমরা করছি। তো সেরকমভাবে একটা লাইন ধরে একটা ট্রিটমেন্ট হবে। ট্রিটমেন্ট অবশ্যই রয়েছে। যদি আপনার একটু পুরনো সমস্যা হয়ে থাকে, যে আপনার দেরিতে ডিটেক্ট হচ্ছে, ওয়েদার এটা আপনার সেরিব্রাল পলসির প্রবলেম হোক বা অন্য কোনো প্রবলেম হোক, যে কোনো প্রবলেম যদি দেরিতে আপনার ডিটেক্ট হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে। হ্যাঁ, যদি আপনার খুব তাড়াতাড়ি ডিটেক্ট হচ্ছে কোনো প্রবলেম, যেমন একটু আগে একজন কলার ফোন করে বললেন যে ওর ভাই একটা প্রবলেম হচ্ছে যেটা 4-5 মাসের প্রবলেম, সেটা যদি আমাদের কাছে একটু তাড়াতাড়ি উনি নিয়ে আসতে পারেন, তাহলে আমরা সেটাকে তাড়াতাড়ি ঠিক করতে পারবো। সেটা যদি 4-5 বছরের প্রবলেম হয়, তাহলে কিন্তু একটু সময় দিতে হবে। একদম ঠিক কথা। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলুন কি সমস্যা? হ্যাঁ, সমস্যা হচ্ছে মানে আমার দিদির প্রেগন্যান্সি নিয়ে একটু কথা বলতাম। হ্যাঁ নিশ্চয়ই। ওর যখন বেবি ডেলিভারি হয়েছিল না, তারপরে ওর বেবি পাটা না একটু মানে যেটা হয় না, মানে আমাদের যেটা হয় যে শুয়ে থাকলে পা দুটো সোজা স্ট্রেট থাকে, মানে ওর পায়ের পাটা না শুধু পা দিয়ে ঘুরে যাচ্ছে। যদিও বাচ্চার পা নরম এখন জানি, তবুও মানে একটা পা সিধা থাকছে পায়ের ছেটো, আর একটা পা না শুধু ঘুরে যাচ্ছে পায়ের পাটা। আচ্ছা, এখন বয়স কত আছে বেবির? এখন তো এই সবে জাস্ট 1 মাস বয়স হয়েছে। 1 মাস হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। দেখুন, আপনি কনসার্ন নিয়ে আপনি কল করেছেন, সেটা খুবই ভালো কথা, কিন্তু বেবি ফুড যেটা রিফ্লেক্সের ব্যাপার রয়েছে, ঠিক আছে, একটা ফুড রিফ্লেক্স রয়েছে সেটা। তো ওর যেটা আপনি বলছেন যে ওর বাদিকের পাটা আপনি বলছেন যে পায়ে চেটুটা আপনার ঘুরে যাচ্ছে, অন্য পাটা স্ট্রেটই থাকছে। তো সেটা দেখুন, ওর এখনও ডেভেলপিং পিরিয়ডসের মধ্যে ও কিন্তু এখনও রয়েছে, ওর কিন্তু এখনও সম্পূর্ণ ডেভেলপমেন্ট হয়নি। অ্যাটলিস্ট আপনার 3 মাস 4 মাস অবধি মোটামুটি ও ডেভেলপিং পিরিয়ডসের মধ্যেই রয়েছে। যদিও আমার একটা জিনিস জানা হলো না যে সেই প্রিম্যাচিওর বেবি কিনা। প্রিম্যাচিওর বেবি হলে কিন্তু এগুলো অনেক ধরনের আপনি প্রবলেম হয়তো আপনি একটু অ্যাবনর্মাল দেখতে পাবেন, যে অন্য বাচ্চা থেকে আপনার দিদির বেবিটা একটু অ্যাবনর্মাল মানে বিহেভিয়ার করছে বা অন্যরকম রয়েছে, সেখানে চিন্তার কোনো কারণ নেই। আর ও এখনও কিন্তু মানে আরও ওর মধ্যে আরও অনেক চেঞ্জেস আসবে। তো এইটা নিয়ে খুব একটা চিন্তার কারণ আমার মনে হচ্ছে না এখনও কোনো রয়েছে। এটা ওর যে আমাদের বডির মাসেলগুলো যেগুলো রয়েছে, রিফ্লেক্স যেটা আমি বললাম, ওর মাসেল বিল্ড আপ এখনও ঠিক করে হয়নি। প্রত্যেকটা মাসেল বিল্ড আপের একটা টাইম থাকে। ওর হয়তো মাসেলের যে আমাদের পায়ের মধ্যে যে মাসেলগুলো রয়েছে, প্যাক্টোরিস মাসেল, সেই মাসেলটা ওর এখনও বিল্ড আপ হয়নি ঠিক করে, যার জন্য ওর পাটা আপনি বলছেন যেটা স্ট্রেট থাকছে না, ওটা বাঁ দিকে ঘুরে যাচ্ছে। একটু সময় দিন, 2 মাস 3 মাস ওর মোটামুটি একটু সময় দিন, তার মধ্যে ওই জিনিসটা ঠিক হয়ে যাবে। তারপরে যদি ঠিক না হয়, চিন্তার কোনো কারণ নেই, একদমই ছোট শিশু রয়েছে, ওর এই সমস্যা যদি কিছু হয়েও থাকে, ওর মাসেলেরই সমস্যা হবে, সেটাও কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনা আছে, কোনো চিন্তা নেই।
একদম। তবে বাচ্চাদের নিয়ে চিন্তা কিন্তু আমাদের সব থেকে বেশি থাকে, আর যদি এরকম চিন্তা আপনাদেরও থাকে তাহলে বলবো যে 9830235527 বা 37 এই দুটির ব্যাপারে কিন্তু ফোন করতে পারেন আপনার সন্তানের সমস্যা জানিয়ে। যদি মনে করেন ডাক্তারবাবুদের যে হ্যাঁ যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে, তাহলে আপনার বাড়ির কাছাকাছি চেম্বারে নিশ্চয়ই যোগাযোগ করতে বলবেন, তাকে নিয়ে কিন্তু চট করে আপনাকে পৌঁছে যেতে হবে। তাই একটু চেম্বারগুলোর কথাও বলে রাখবো। কলকাতায় কিন্তু ল্যান্সটাউন কালীঘাটে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন, হাতিবাগান চৌমাথার একেবারে মানে মোড়েই একেবারে কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন। এছাড়া কিন্তু হাওড়ায় চেম্বার রয়েছে, শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে কিন্তু চেম্বার পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় চেম্বার পাচ্ছেন, হেড অফিস মধ্যমগ্রাম সেখানেও কিন্তু সপ্তাহে 2 দিন চেম্বার পাচ্ছেন। কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুরে কিন্তু চেম্বার রয়েছে। মেদিনীপুরের দিক থেকে প্রচুর মানুষ অনুষ্ঠান দেখে, মেচেদা, হেরিয়া, খড়গপুর 3 জায়গায় চেম্বার রয়েছে। মালদা, শিলিগুড়ি, কোচবিহারে, নর্থ বেঙ্গলের বন্ধুরা চেম্বার পাচ্ছেন। ত্রিপুরায় চেম্বার পাচ্ছেন, আসামে চেম্বার পেয়ে যাচ্ছেন, দিল্লিতে, বেঙ্গালুরুতেও কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন। তাই সবকিছুর জন্য বলবো যোগাযোগ করার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে, তাই নাম্বার নোট করতে কিন্তু ভুলবেন না। আমরা সিপি চাইল্ডদের নিয়ে আলোচনা করছি, যেটা আমাদের সকলের খুব একটা চিন্তার বিষয় থাকে। একটা ছোট্ট বাচ্চা যে সুন্দরভাবে বড় হবে, কিন্তু তার সুন্দরভাবে বড় হওয়াতে যদি কোনো বিঘ্ন ঘটে, কোনো সমস্যা আসে, সব থেকে বেশি চিন্তিত কিন্তু মা বাবা হয়। তার মানে ম্যাডাম সিপি চাইল্ড মানে আমরা তাদের দেখে এভাবেই বুঝবো যে তারা কি সঠিকভাবে তার মানে হাঁটতে পারছে না, চলতে পারছে না, বা বডি মুভমেন্ট করতে পারছে না, এটাই সিপি চাইল্ডের সব থেকে বড় লক্ষণ। হ্যাঁ, যেটা আমি বললাম যে মাসেল স্টিফনেস আপনার একটা মেইন পয়েন্ট থাকে তার মধ্যে। যদি দেখছেন যে কোনো জায়গার কোনো মাসেল, সেটা ঘাড়ের হতে পারে বা আপনার হাতের, পায়ের, যে কোনো জায়গার মাসেল, বেসিক্যালি যেটা দেখা যায় সেটা ঘাড়ের মধ্যে দেখা যায়। ট্রাঙ্ক মানে আমাদের যে বডি পোর্শন যেটা রয়েছে, যে আমাদের বুকের জায়গা, পেটের জায়গা বা পিঠের জায়গা, ট্রাঙ্ক বলা হয় এই পোর্শনটাকে, এই পোর্শনগুলো। আর হচ্ছে আমাদের আপার লিম্বস যেগুলো রয়েছে, সেখানে যদি আপনার কোনো স্টিফনেস থাকে, মানে শক্ত হয়ে আছে, মুভমেন্ট হচ্ছে না, তাহলে কিন্তু এটা আপনার একটা মোটামুটি একটা আপনার শিওরেন্স সাইন হতে পারে যে হ্যাঁ আপনার বেবির হয়তো সেরিব্রাল পলসির কোনো প্রবলেম রয়েছে। তার মানসিক বিকাশ বা বুদ্ধির কি এতে কোনো এফেক্ট পড়ে? হ্যাঁ, একটু অবশ্যই ডিলেড থাকবে, কারণ যেহেতু আমি আগেই বলেছি যে সম্পূর্ণ সমস্যাটা হচ্ছে আমাদের ব্রেইনের মধ্যে যে আমাদের সেলগুলো রয়েছে, মানে কোষ যেগুলো রয়েছে, সেগুলো ঠিকভাবে ডেভেলপ হয় না, মানে ঠিকভাবে গঠন হয় না। তার জন্য এই সেরিব্রাল পলসির প্রবলেমটা আসে। তো অবশ্যই সেখান থেকেও কিন্তু আমাদের যত কাজ আমাদের বডির মধ্যে হচ্ছে, সব আমাদের ব্রেন সেটাকে রেগুলেট করছে। তো অবশ্যই কোনো না কোনো একটা দিক থেকে কিন্তু একটুখানি ড্রব্যাক থাকবে। ধরুন সেটা কথাবার্তা বলার দিক থেকে হোক, বা আইকিউ লেভেল থেকে হোক, বা কোনো ধরনের রিফ্লেক্স বা কোনো ধরনের কাজ করা বা শোনার যেটাই সমস্যা, কিছু না কিছু একটা দিক থেকে কিন্তু সেটা একটা ড্রব্যাক থাকবে। আমরা যে স্পেশাল চাইল্ড যাদেরকে বলে থাকি, যাদের জন্য একেবারে আলাদা কিছু স্কুল থাকে, যারা ঠিকভাবে তাদের বয়সের সঙ্গে ব্রেনকে ডেভেলপ করতে পারছে না, বা যাদের দেখা যায় যে মাথার সাইজটা একটু বড় বা তুলনামূলকভাবে বডির থেকে মাথার সাইজ একটু ছোট, তো এই ধরনের বাচ্চাকেও কি মোটামুটি আমরা সিপি চাইল্ড বলতে পারি? না, ওই সমস্যাটা আলাদা। যেটা আপনি বলেন যে মাথার সাইজটা একটু বড় হতো, সেটাকে হাইড্রোসেফালাস বলা হয়। মানে মাথার মধ্যে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে যায়, মানে জল জমা হয়ে যায়, সেটাকে হাইড্রোসেফালাস বেবি বলা হয়। সেটা আলাদা ব্যাপার হয়ে যায়। যেটা স্পেশাল চাইল্ড, এটা আপনি যেটা বললেন যে হ্যাঁ একটুখানি ওদের মধ্যে মাইলস্টোনগুলো একটু পেছনের দিকে রয়েছে, হ্যাঁ সেটা কিন্তু আপনার সিপি চাইল্ডের আন্ডারেই পড়ে। বেশ, কে আছেন একটু দেখে নেব। নমস্কার। বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন দীপক বাবু, কি সমস্যা? আচ্ছা, মানে এটা কয়েকদিন দেখছেন, কোনো ডক্টর এখনো দেখাননি? আচ্ছা, হাতের পাতা, পায়ের পাতা লাল লাল কিছু বেরোচ্ছে। আচ্ছা, সেখানে আপনার ইচিং হচ্ছে কি? আর কোনো ধরনের কোনো জল মতো কিছু বেরোচ্ছে ওখান থেকে? আর এটা আপনার এই কয়েকদিন ধরেই হচ্ছে, তাই তো? বেশি দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি অতিরিক্ত বেশি জল ঘাটাঘাটি করবেন না। ডিটারজেন্ট যে সাবানগুলো রয়েছে, কাপড় ধোয়ার বা বাসন ধোয়ার যে সাবান রয়েছে, বা ফিনাইল, ডেটল, এই জিনিসগুলো আপনি খালি হাতে ধরবেন না, বা আপনার পায়েও যাতে না লাগে, এই জিনিসটা আগে আপনি করুন। আর একটুখানি আপনি চেষ্টা করুন
ওই জায়গাটা একটু শুকনো রাখার, প্রয়োজন হলে আপনি ওখানে একটু পাউডার ব্যবহার করতে পারেন। আরেকটা আপনি আপনার আইজি টেস্ট করে নিতে পারেন, যেটা আপনার অ্যালার্জি টেস্ট, সেই রিপোর্টটা নিয়ে এসে আপনি একবার দেখা করতে পারেন, কারণ আপনার কন্টাক্ট ডার্মাটাইটিসের সমস্যা হচ্ছে। তো এখন থেকে একটু ট্রিটমেন্টের মধ্যে থাকলে আপনার স্কিনের জন্য পরবর্তী সময় কোনো প্রবলেম হবে না। একদম। আর এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, আমার মনে হয় নতুন করে নামটা বলার কোনো প্রয়োজনীয়তা হয় না। যে কোনো ক্রনিক ডিজিজ বা যে কোনো ক্রিটিক্যাল সমস্যা, এমন সমস্যা যে সমস্যার জন্য আপনাকে অপারেশনের পরামর্শ দেওয়া হয়েছে, বা এমন সমস্যা যে বছরের পর বছর মেডিসিন খেয়েও আপনি স্যাটিসফাই নন, কারণ আপনার সমস্যা তো কমেনি, ওষুধ আপনাকে খেয়ে যেতে হচ্ছে এবং সমস্যার পরিমাণ বাড়তে থাকছে, সেখান থেকে কিন্তু অবশ্যই একটা নতুন আলো দেখিয়েছে আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। যারা পৌঁছে গিয়েছেন এখানে তারা কিন্তু ভীষণ ভালো আছেন, তাদের প্রচুর কথা, প্রচুর বাইটও আপনাদের মাঝে মধ্যেই কিন্তু আমরা দেখাই যে তারা কতটা উচ্ছ্বসিত, তারা কতটা আনন্দিত এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করতে পেরে। এবং ম্যাডামকে প্রত্যেক দিন কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন চেম্বারে যেতে হয়, সে কলকাতায় হোক, হাওড়ায় হোক, বা আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় হোক, বা রাজ্যের বাইরে হোক। তো প্রত্যেক দিন প্রচুর পেশেন্ট দেখতে হয় ম্যাডাম। তো সেখানে সাধারণত এই সিজনে কি ধরনের পেশেন্টের সংখ্যা বাড়ছে বা কি ধরনের সমস্যা একটু বেশি দেখা যাচ্ছে? এখন ম্যাক্সিমাম পেশেন্ট, আমি আমার আজকের চেম্বারেরই আমি কথা বলবো, আজকের চেম্বারে আমি মোটামুটি যা পেশেন্ট দেখেছি সবই ওই নাক দিয়ে জল পড়ছে, শ্বাসকষ্ট হচ্ছে, কান বন্ধ হয়ে যাচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, গা হাত পা চুলকানো হচ্ছে, ব্যথা হচ্ছে। কারণ এই জিনিসগুলো আপনার যদি কোনো স্কিনের সমস্যা থাকে, এটা শীতকালে বাড়বে। আপনার যাদের ব্যথার সমস্যা আছে সেটাও শীতকালে বাড়ে। আর এই শ্বাসকষ্ট হওয়া বা নাক দিয়ে জল পড়া, কান দিয়ে জল পড়া, এগুলো তো এখন মানে প্রত্যেক দিনের একটা ঘটনা হয়ে গেছে। তো এই পেশেন্টগুলো তো এখন আমরা বেশি পাচ্ছি, এখন মানে মোটামুটি এই সিজনের জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। আজকে একজন পেশেন্ট এসেছেন যে ওনার নেক্সট এই 31 বা 30-তে উনি ঘুরতে যাবেন, ওনার এখন নাক দিয়ে জল পড়ছে, তার জন্য একটা ব্যবস্থা করে দিতে হবে যাতে উনি ঘুরতে যেতে পারেন। আমি বললাম আপনি যান ঘুরতে, কিন্তু একটু সাবধানে থাকতে হবে। শুধু তো মেডিসিন খেলে হবে না, আপনাকে একটু নিজেকে একটু সাবধানে রাখতে হবে, একটু সামলে থাকতে হবে। আপনার যদি ঠান্ডা লেগে থাকে, তারপর আপনি যদি এসি ঘরে থাকছেন, আপনি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন বা ঠান্ডা জল খেয়ে নিচ্ছেন, সোয়েটার পরছেন না, এমনি হাওয়া লাগাচ্ছেন, আপনি ঘুরে বেড়াচ্ছেন, তাহলে তো সেটা আরো খারাপ করবে। আপনি ভাববেন আমি তখন মেডিসিন খাচ্ছি, এখন আমি এগুলো করতে পারি না, এগুলো করতে পারবেন না, কারণ এগুলো আপনার জন্য এখন উচিত নয়, যেহেতু আপনার শরীরে এখন ইমিউনিটি পাওয়ারটা কম আছে। যদি এরকম কারোর হয়েছে যে এখন ঠান্ডা লেগেছে হঠাৎ করে, সিজন চেঞ্জের জন্য এখন প্রত্যেকেরই অল্প বিস্তর ঠান্ডা লাগছে, গলা ব্যথা হওয়া বা জ্বর হওয়া এগুলো হচ্ছে, একটু সাবধানে থাকবেন, একটু নিজেকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। আরেকটা জিনিস আপনারা যেটা প্রত্যেকে করতে পারেন সেটা হচ্ছে একটুখানি গরম জলের ভাপ নেওয়া, যেটা আমরা স্টিম ইনহেলেশন বলে থাকি। এই জিনিসটা একটু গরম জলের ভাপ নেওয়াটা প্রত্যেকের জন্য একটু দরকার আছে। আর যাতে আপনি যখন বাইরে বেরোচ্ছেন তখন যাতে আপনার কান দিয়ে বা নাক দিয়ে যাতে হাওয়া না লাগে, এইটুকু প্রিকশন একটু মেনটেন করবেন। তাহলে কিন্তু আমাদের এই সময় সত্যি প্রত্যেকটা বাড়িতেই কিন্তু কারোর না কারোর কিন্তু জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া, এই ধরনের সমস্যা কিন্তু দেখছি, সে ছোট বাচ্চা হোক বা একেবারে এজেড কোনো পার্সন হোক। তো প্রত্যেকের জন্য বলবো যে সচেতনতা রাখুন, এবং তারপরেও যদি মনে হয় যে না আরেকটু ডাক্তারবাবুদের কথা শোনা উচিত, তাহলে তো চেম্বার অবধি কিন্তু আপনাকে পৌঁছে যেতেই হবে। এই যে ম্যাডাম আপনি বললেন যে শীতকাল আমাদের এত পছন্দের একটা ঋতু, এবং এই শীতকাল এলে কিছু কিছু সমস্যা আমাদের বেড়ে যায়। অনেকেই তাই বলে থাকেন যে এই অনুষ্ঠানের উপর তো ভীষণ নির্ভরশীল, অনুষ্ঠান দেখে অনেক কিছু জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে যেখানে আমাদের একটা দায় বা দায়িত্ব রয়েছে, সেখানে কাদেরকে আপনি বলবেন যে এই সময় সচেতনতা একটু বেশি বাড়াতে হবে? অবশ্যই যাদের ব্যথার সমস্যা রয়েছে, আর যাদের এখন একটু এজ হয়ে গেছে, তো এজ হয়ে গেলে না অনেকগুলো প্রবলেম একসাথে চলে আসে। আপনার হয়তো কোমরবিডিটি রয়েছে, আপনার প্রেশার, সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল, হার্টের প্রবলেম, অনেক প্রবলেম আপনার রয়েছে। তার ওপর যদি আপনার এখন চট করে একটা সর্দি কাশির সমস্যা হয়ে গেল, বা স্কিনের কোনো প্রবলেম হলো, বা ব্যথার কোনো প্রবলেম হলো, তাহলে কিন্তু না সমস্যাটা আরও বেশি ডেঞ্জারাস হয়ে যাবে, কারণ আপনাকে এইটাও করতে হবে, ওইটাও করতে হবে। তো যাদের একটু এজ হয়ে গেছে একটু সাবধানে থাকবেন। অবশ্যই আপনারাও সব কিছু করবেন, আনন্দ ফুর্তি, ঘোরাফেরা, এখন পিকনিকের টাইম, সবাই পিকনিকে যাওয়ার ব্যাপার, সব কিছু করবেন, কিন্তু একটু সাবধানে থেকে একটু নিজেরটা নিজেকেই বুঝতে হবে যে হ্যাঁ এই জিনিসটা আমার করা দরকার, বা এইটা আমার খাওয়া বারণ রয়েছে, এই জিনিসগুলোকে একটু মেনটেন করবেন। যাদের স্কিনের প্রবলেম রয়েছে আপনাদের জন্য স্পেশালি বলবো যে এখন ঠান্ডার সময় অলরেডি আমাদের স্কিন এমনিতেই প্রত্যেকেরই ড্রাই হয়, যাদের অয়েলি স্কিন রয়েছে তাদের ক্ষেত্রে কিছু না কিছু তো ড্রাই হয়। তো সেই জায়গা থেকে কিন্তু একটু স্কিনের জন্য একটু কেয়ারফুল হওয়া দরকার, একটু টেক কেয়ার করা দরকার, এখন একটু বেশি যত্নশীল হতে হবে আপনার স্কিনের জন্য।
সেম যাচ্ছে আপনার চুলের জন্য, কারণ এখন ড্যান্ড্রাফের সমস্যা অনেকের দেখা দিচ্ছে বা স্ক্যাল্পের মধ্যে ইচিং এর সমস্যা দেখা দিচ্ছে। চুলের জন্য একটু এখন আপনাদের যত্ন নিতে হবে। যাদের ব্যথার সমস্যা রয়েছে চেষ্টা করবেন যাতে আপনার হাঁটু হোক, ঘাড়, কোমর যেখানেই হোক, যাতে আপনার চট করে খুব বেশি ঠান্ডা না লেগে যায়। নি ক্যাপ বা আপনার সার্ভাইকাল বেল্ট, লাম্বার বেল্ট যাই রয়েছে সেগুলো পরবেন। একদম তাই যত্নশীল হন, নিজেকে ভালোবাসুন, তাহলে দেখবেন সকলকে ভালোবেসে আপনি চলতে পারবেন। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি হাওড়া আমতা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার মানে মায়ের সমস্যা নিয়ে আমি কথা বলবো। মায়ের বয়স কত? আমার মায়ের বয়স হলো 50 বছর বয়স। কি সমস্যা? ওই ব্লাড প্রেসারের সমস্যা, মানে ওই রেগুলার ব্লাড প্রেসারের ওষুধ খেয়ে যেতে হবে। চাইছি যে ওই ওষুধটা বন্ধ করে দিতে, কিন্তু মানে যে ওষুধটা খাচ্ছে ওই ওষুধ বন্ধ করে দিতে আবার মানে ব্লাড প্রেসার হাই হয়ে যাচ্ছে। আচ্ছা বেশ। আচ্ছা, এখন ওনার রিসেন্ট ব্লাড প্রেশার কত রয়েছে আপনি বলতে পারবেন কি? এখন আছে 170। আর 170 বাই আছে 110 বা 100 এমনি। আচ্ছা, তো মানে রিসেন্ট আর ইয়ে করিনি। আচ্ছা, এটা কি মেডিসিন খাবার পর না মেডিসিন খাওয়ার আগে? না, এটা মেডিসিন খাওয়ার পরেও। তো মেডিসিন খাবার পরেও তো আপনার প্রেশার বেশি থাকছে, তাহলে আপনার মেডিসিন কি কাজ করছে আমি তো ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, শুনতে থাকুন। এটা যে আমি ইয়ে করেছিলাম, এটা মানে ওই ওষুধ খাওয়ার আগে, তারপরে ওষুধ খেয়েছে আর ইয়ে হয়নি, মানে প্রেসারটা চেক করা হয়নি। আচ্ছা, মেডিসিন খাবার পর আর আপনার চেক করা হয়নি। দেখুন, আপনার যদি মেডিসিন খাবার আগে যদি আপনার 170/110 এরকম রয়েছে, মেডিসিন খাবার পর সেটা আপনার কমে হয়তো 150, 80 বা 90 এরকম একটা কিছু থাকবে, তাও কিন্তু সেটা বেশিই রয়েছে। তো সেখানে কিন্তু আপনার যদি প্রেশার এতটাই ওনার বেশি থাকে, তাহলে কিন্তু ওনার একটা স্ট্রোক হওয়ার সম্ভাবনা চলে আসতে পারে। তো প্রেশারের মেডিসিন আপাতত কিন্তু বন্ধ করবেন না। এখন যেরকমভাবে চলছে সেরকমভাবে আপনি সেটা প্রেশারের মেডিসিনটাকে আপনি এখন কন্টিনিউ রাখুন। আর পরবর্তী যখন আমাদের সাথে আপনি দেখা করবেন তখন আমরা আপনাকে বলবো যে ওই মেডিসিনটাকে কি করে আমরা স্টপ করতে পারবো। একদিনেই চট করে মেডিসিন স্টপ করা যাবে না, সেটাকে আমরা ট্যাপার ডোজ করে তারপর আমরা সেটাকে বন্ধ করব। মানে ধরুন উনি যদি একটা খেয়ে থাকে তাহলে আমরা বলবো যে আপনি একদিন অন্তর অন্তর খান বা অর্ধেকটা করে খান, এরকমভাবে মেডিসিনটা কিন্তু বন্ধ হবে। আর তার পাশাপাশি আমাদের মেডিকেশন চলবে। আর এছাড়া যদি ওনার কোনো অন্যান্য সমস্যাও থাকে তাহলেও কিন্তু ওনার প্রেশারটা বাড়তে পারে। যদি ওনার ধরুন বডির মধ্যে যদি ইএসএল লেভেলটা বেশি থাকে বা ওনার যদি হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে তাহলেও কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। তার জন্য অবশ্যই টেস্টের প্রয়োজন রয়েছে। চিন্তার কোনো কারণ নেই, আপনার মাকে নিয়ে এসে আমাদের যে কোনো একটা চেম্বারে আপনি দেখা করতে পারেন। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন যে কোন চেম্বারটা আপনার বাড়ির কাছে হতে পারে, সেখানে এসে আপনি একবার দেখা করুন, একদম ওনার সমস্যা ঠিক হয়ে যাবে। একদম, মানে ক্রনিক ডিজিজ যেগুলোর কথা কিছুক্ষণ আগে ম্যাডামও বলছিলেন যে সুগার হোক বা প্রেশার হোক, এগুলো নিয়ে কিন্তু যথেষ্ট সচেতনতা আপনাদের অবলম্বন করতে হবে। আমরা সবকটা সমস্যাকে আজকে একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ সব থেকে বেশি ফোন কিন্তু এই সুগার বা প্রেশার, মানে এগুলো কমন ডিজিজ হয়ে গিয়েছে। এটা আলাদাভাবে কোনো সমস্যা বলে আপনারা এখন ফোন করেন না, এটা তো আছেই, পাশাপাশি অন্য কোনো একটা সমস্যার কথা বলেন। সেখানে ম্যাডাম বলবো যে এই যে শীতকাল মানে তো আমরা প্রচুর খাওয়া দাওয়া করি, এবং প্রচুর খাওয়া দাওয়া একটা লোভনীয় বিষয়। সুগার বা প্রেশার এই দুটো কি একটু বেড়ে যাওয়ার প্রবণতা এই সময় বাড়তে পারে? হ্যাঁ, দুটোই বাড়ার একটু চান্সেস থাকে, কারণ সকলেই এই যে যেমন আমি একটু আগে বললাম যে একটা পিকনিকের মরশুম চলছে এখন, প্রত্যেকেই হয়তো এদিক ওদিকে একটু ঘুরতে যাচ্ছেন, একটু পিকনিকে চলে যাচ্ছেন, তখন কি হচ্ছে না, তখন মেডিসিনস গুলো ঠিক করে আপনারা খাচ্ছেন না, কিন্তু খাওয়া দাওয়াটা কিন্তু ঠিকই আপনাদের থেকে যাচ্ছে। একদমই যেটা আপনার বারণ সেটা তো আপনার থাকছেই, প্লাস এমনিতে একটু মানে ওভার ইটিং আপনাদের কিন্তু হয়ে যাচ্ছে। কেন যে না, এখন তো শীতের সময়, ডাইজেশনের প্রবলেম হবে না, গ্যাস অম্বলের সমস্যা হবে না, আপনারা খাচ্ছেন, কিন্তু সেখান থেকে কিন্তু আপনার সুগার বলুন, প্রেশার বলুন, আপনার কোলেস্ট্রল বলুন, অনেকটাই কিন্তু বেড়ে যেতে পারে। সেটা কিন্তু এরকম নয় যে ঠিক আছে শীত আছে তাই আমি এখন বাড়বো না, আমি আমার জায়গায় থাকবো, শীত চলে গেলে বাড়বো, এমন কিন্তু নয়। সেটা কিন্তু তার কাজ কিন্তু তারা করেই যাচ্ছে। আপনার সুগারের স্পাইকও বডিতে বাড়তে পারে, আপনার কোলেস্ট্রলও কিন্তু বেড়ে যেতে পারে। তো তার জন্য অবহেলা করবেন না, আনন্দ উৎসব সবকিছুই করবেন, ঘোরাঘুরি সবকিছুই করবেন, কোনোটাতেই না নেই, কিন্তু আপনার যদি কোনো মেডিসিনস চলছে সেটাকে আপনি কন্টিনিউ রাখবেন।
আর খাওয়া দাওয়ার মধ্যে আপনি একটুখানি কেয়ারফুল থাকবেন যে কি খাচ্ছেন, কোথায় গিয়ে কি খাচ্ছেন কি না খাচ্ছেন সেখানে একটু কেয়ারফুল থাকবেন। আর অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ফিজিক্যাল এক্সারসাইজ সেটা কিন্তু আপনাকে ফলো করতেই হবে। অনেকেই রয়েছে যারা খুব ফিটনেস ফ্রিক, যারা হেলথ নিয়ে খুব কনসিয়াস, ওরা তো অবশ্যই প্রত্যেকদিন নিজের রুটিনটা চালিয়ে যাচ্ছেন। যাদের এতটাও ফিটনেস ফ্রিক নয় কিন্তু একটু হেলথ কনসিয়াস কিন্তু এখন প্রত্যেককেই হতে হবে, কারণ যেহেতু এতগুলো সমস্যা আমাদের মধ্যে এখন ঘুরে বেড়াচ্ছে। এই কয়েকদিন আগে আমরা রিকভারি করে উঠলাম কি কোভিডের থেকে, তার 3খানা ভেরিয়েশন চলে এলো, তারপর আরও এখনও কিন্তু হচ্ছে, এরকম নয় যে কোভিড হচ্ছে না, এখনও হচ্ছে, কিন্তু সেটা সেরকমভাবে এখন ডিটেক্ট হচ্ছে না, কারণ আমাদের বডি এখন সেটা অ্যাবজর্ব করে নিয়েছে। তো এতগুলো প্রবলেম ঘুরে বেড়াচ্ছে, তো সেখান থেকে কিন্তু একটু হেলথ কনসিয়াস হওয়া দরকার রয়েছে। প্রত্যেকেরই কিন্তু দরকার আছে যে প্রত্যেক দিন, বেশি নয়, আধা ঘন্টা সময় নিজের জন্য একটু বার করার। সেখানে আপনি একটু এক্সারসাইজ করা, যোগা করা, প্রাণায়াম করা, বা আপনি যেটা করতে পারেন বা যেটা করতে চান, সুইমিং, সাইক্লিং, ডান্সিং, যেটাই আপনি করতে চান সেটা কিন্তু অবশ্যই করবেন। একদম, মানে সবসময় কিন্তু আমাদের একটু এক্সারসাইজের মধ্যে থাকার প্রয়োজনীয়তা রয়েছে। তবে যারা করে তারা নিয়ম করে করেন, আর যারা করেন না তারা বিন্দুমাত্র তার ধারপাশ দিয়ে কিন্তু ঘোরেন না। তো সেখানে ডাক্তারবাবুরা যখন বলছেন তখন বুঝতে পারছেন যে শুধুমাত্র একটা ফিগার কারেকশনের জন্য কিন্তু এক্সারসাইজ না, আপনাকে সুস্থ সুন্দর রাখার জন্য, ভেতর থেকে ভালো রাখার জন্য কিন্তু এক্সারসাইজের প্রয়োজনীয়তা রয়েছে। তবে ম্যাডাম, এই যে আমরা বললাম আজকে সবকটা বিষয় একটু অল্প অল্প করে আপনাদের জন্য ছুঁয়ে যাবো, যেহেতু এই বিষয়গুলো নিয়ে বারংবার আপনারা প্রশ্ন করেন। আমরা যেহেতু শীতকালকে কেন্দ্র করে কি কি সমস্যা বাড়তে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। কিছুক্ষণ আগে ম্যাডাম যেটা বললেন, সব থেকে বেশি প্রবলেম পাচ্ছে সর্দি, কাশি, জ্বর, নাক দিয়ে জল পড়ছে, এই ধরনের সমস্যা। তবে যদি আপনার থাকে অ্যাজমার মতন বা শ্বাসকষ্টজনিত সমস্যা, সেটা তো আরও বেড়ে যাবে। তো যাদের অ্যাজমার সমস্যা রয়েছে তাদের কি কি সচেতনতা একটু বাড়তি নিতে হবে এই সময়? অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেকদিন সকালবেলা 9টা-10টা নাগাদ যে রোদ রয়েছে একটু গায়ে রোদ লাগানোর, একটু গরম জলে অবশ্যই চান করতে হবে। যে খাবারগুলো আপনারা এখন খাচ্ছেন একটু গরম গরম খাবার খাওয়ার আপনারা চেষ্টা করবেন। আপনি যদি ভাত, ডাল, রুটি এসবও খাচ্ছেন, চেষ্টা করুন গরম খাবার। ঠান্ডা তো একদমই খাবেন না, বাসি খাবারও একদমই খাবেন না, একটু গরম গরম খাবার খাওয়ার চেষ্টা করবেন। নিজেকে একটু গরম রাখার চেষ্টা করবেন, গরম জামা কাপড় পরা। আর খুব ভালো হবে যদি একটা কাজ করতে পারেন, যেটা আমরা আগে সবাই করেছি বা সকলকেই করানো হয়েছে, কিন্তু এখন আমরা এগুলো আর কিছু করি না, কারণ আমাদের এখন অনেক হাতে সময় কম, প্লাস আরও অন্যান্য ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে যে আপনি চান করার আগে কিছু নয়, সামান্য একটু সর্ষের তেল গরম করে নিন। সেটা যদি আপনি একটু সারা গায়ে একটু আপনি বডি অয়েলটা একটু মাসাজ করে তারপর আপনি একটু চান করতে পারেন, আপনার জন্য কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে। কিছু নয়, একটু তেলটাকে গরম করবেন, সারা গায়ে আপনি তেলটাকে অ্যাপ্লিকেশন করুন, 5-10 মিনিট একটু আপনি রোদে ঘোরাঘুরি করুন, তারপর আপনি গিয়ে চানটা করে নিন। একটু গরম জলেই চান করবেন, দেখবেন আপনার স্কিনের কথা তো ছেড়েই দিন, সেটা তো আপনার বেটার হবেই। আপনার যাদের খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা রয়েছে, যে সামনে একটা কেউ হাঁচি দিলেই আপনার 10টা হাঁচি তার সাথে সাথে শুরু হয়ে যাচ্ছে, ওসব জায়গা থেকেও কিন্তু আপনার এই সমস্যাগুলো অনেকটা ঠিক হয়ে যাবে। আমি এখন আমার প্রত্যেক পেশেন্টকে এই ছোট্ট একটা কাজ করতে বলি, যে আগে তো আমরা অনেক করেছি বা আমাদেরকে ছোটবেলায় করানো হয়েছে, এখন তো আর সময়ের জন্য হয় না, বা জামা কাপড়ে তেল লাগবে বলে আমরা করি না, কিন্তু এটাও কিন্তু করার দরকার আছে। আমি জানি অনেকে হয়তো একটু নাক সিটকোবেন যে এত ভালো ভালো দামি দামি বডি অয়েল ছেড়ে ম্যাডাম বলছেন সর্ষের তেলের কথা। একজন চিকিৎসক কিন্তু বলছে আপনাকে সর্ষের তেলের কথা। তো সর্ষের তেলের মধ্যে যে গুণাগুণটা আছে সেটা আছে বলেই কিন্তু ম্যাডাম বলছেন, চাইলে আপনি করুন, না চাইলে আপনি নাও করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে কে আছেন শুনবো। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, কি প্রবলেম? আচ্ছা আচ্ছা, আর ওইখানে কি কোনো ইচিং হচ্ছে, চুলকাচ্ছে আপনার ওই জায়গাগুলো? আর ওইখান থেকে আপনার স্কেলিং হচ্ছে, মানে চামড়া উঠে যাচ্ছে ওই জায়গা থেকে? আচ্ছা দেখুন, আপনি এটা আপনার এখন মনে হচ্ছে যে শীতের সময় বলে স্কিনটা আপনার ড্রাই হয়ে যাচ্ছে, এটা কিন্তু আপনার একটা সোরিয়াসিসের সমস্যাও হতে পারে, যেটা কিনা শুধুমাত্র আপনার শীতের সময় হয়তো তার আউটব্রেকটা আপনার মধ্যে দেখা যায়। তো আপনি এখন কিছু নয়, আপনার যেহেতু বলছেন যে পাও ফাটছে বা হাতের এরকম চামড়া উঠছে,
আপনি একটুখানি গরম জল করে নিন, তার মধ্যে একটু নুন দিয়ে আপনার হাত পা দুটো একটু আপনি ভিজিয়ে রাখবেন, কিছুক্ষণ ডুবিয়ে বসে থাকুন। তারপর আপনি একটু পিওর নারকেল তেল, একটু নারকেল তেল নিয়ে নিন, তার মধ্যে একটুখানি কর্পূর ঘষে নিয়ে নেবেন, সেটা আপনি আপনার হাতে পায়ে আপনি ভালো করে সেটাকে একটু মাসাজ করবেন। আপনার এই যে স্কেলিং যেগুলো উঠছে, আপনার যে চামড়া উঠে যাচ্ছে বা ইচিং হচ্ছে, এগুলো আপনার একদম ঠিক হয়ে যাবে। আমি একটা মাঝখানে একটা কথা বলবো, যে আমি যে এখন বললাম যে আপনি একটু গায়ে তেল দিয়ে তারপর আপনি চান করবেন, সেটা আপনারা সকলেই করতে পারবেন, কিন্তু যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস রয়েছে, মানে আমবাতের সমস্যা রয়েছে, আপনাদের আমি বলবো যে আপনারা কিন্তু দয়া করে এই কাজটা করবেন না, কারণ আমরা সবসময় বলি যে তেল বা মলম কিছু লাগালে আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যথাটা বেড়ে যাবে। তো আপনাদের জন্য কিন্তু এই জিনিসটা নয়, আপনারা একটু সামান্য গরম জলে চান করুন, আপনাদের জন্য ওটাই ভালো হবে। রিউমাটয়েড আর্থ্রাইটিস যাদের, তাদের জন্য কিন্তু এই মানে একটা ব্যতিক্রম বিষয় ছিল। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার, আমি রানাঘাট থেকে বলছি, শম্পা চৌধুরী। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার সমস্যাটা হচ্ছে চোখের তলায় ভীষণ কালি পড়ে যায়, কিছুতেই ওঠে না। বয়স কত আপনার? আমার বয়স 42 বছর। শারীরিক সমস্যা কি কি আছে একটু বলুন। শারীরিক সমস্যা বলতে আমি নার্ভের পেশেন্ট, আচ্ছা আর কনস্টিপেশন আছে, আচ্ছা। আর পায়ের গোড়ালিটা খুব ফাটে শীতকালে। মানে এই সমস্যাটা শীতকালের একটা বড় সমস্যা, এটা নিয়ে ম্যাডামের থেকে আমরা ঠিক শুনে নেব। তবে আপনার চোখের নিচের কালিটা কেন পড়ছে সেটা বেশি গুরুত্বপূর্ণ বোধহয়। আচ্ছা, আপনার থাইরয়েডের কোনো প্রবলেম রয়েছে? না না, আচ্ছা থাইরয়েডের প্রবলেম, বেশ। আর নার্ভের সমস্যা আছে। নার্ভের সমস্যা আছে। আর আপনার কি এখন মেনোপজ হয়ে গেছে না এখনো আপনার মেনস্ট্রুয়েশন সাইকেলটা হচ্ছে? হয়, হ্যাঁ হয়। বেশ। কোনো কাজ করেন আপনি রাত জেগে? না না। ঘুম হয় আপনার ঠিকঠাক? হ্যাঁ ঘুম হয়, তাও এই কালিটা মানে যায়। বেশ, দেখুন এটা আপনার এই যে শুনতে আমাদের থাকুন। ডার্ক সার্কেলের যে প্রবলেমটা, সেটা কিন্তু আপনার যদি কোনো থাইরয়েডের প্রবলেম থাকে তাহলে হতে পারে। আপনার মেনোপজের পরেও কিন্তু কিছুটা এটা দেখা যায় ডার্ক সার্কেলের সমস্যাটা। আরেকটা হচ্ছে যাদের ল্যাক অফ স্লিপ রয়েছে, মানে ঘুম কম হয় বা ঘুমের সময়টা কম, রাত জেগে কাজ করতে হচ্ছে, বা কাজের সাইকেলটাই এরকম যে কখনো নাইট শিফট কখনো ডে শিফট এরকম ব্যাপার রয়েছে, ওনাদের ক্ষেত্রে কিন্তু ডার্ক সার্কেলের মাত্রাটা বেশি দেখা যায়। কিছুটা যদি আপনার লিভারের সমস্যা থাকে তাহলেও কিন্তু আপনার এরকম ডার্ক সার্কেলে আপনার প্রবলেম দেখা দিতে পারে। তো যাই হোক, আপনার বললেন যে থাইরয়েডের কোনো প্রবলেম নেই, আপনার লিভারের প্রবলেম হয়তো রয়েছে, কারণ আপনি বললেন যে আপনার কনস্টিপেশনের প্রবলেম রয়েছে। তো একটুখানি যদি আপনার এই টেস্টগুলো করা থাকে, এই রিপোর্টসগুলো নিয়ে এসে একবার আমাদের সাথে দেখা করতে পারেন। আপাতত আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে একটুখানি আপনি রোজ ওয়াটার, যেটা আমাদের এখন মার্কেটে এমনিতেই পাওয়া যায়, রোজ ওয়াটার আপনি একটু কটন প্যাড এর মধ্যে একটু ডিপ করে সেটা রাত্রিবেলা আপনার চোখে দিয়ে আপনি একটু ঘুমাতে পারেন, তাহলে আপনি হয়তো কিছুটা রিলিফ পেতে পারেন ওখান থেকে, যদি না আপনার অন্য কোনো প্রবলেম থাকে। আর তারপর আমরা একটু রিপোর্ট বা আপনার যা অন্য কোনো যদি ট্রিটমেন্ট করে থাকেন সেগুলো একটু দেখবো, তারপর আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। আরেকটা বাকি রয়ে গেল পা ফাটার সমস্যা। শীতকালে পা ফাটবে, এটা স্বাভাবিক, অনেকেরই ফাটা যায়, কিন্তু কিছু কিছু মানুষের ফেটে যায় মানে ভয়ঙ্কর রকম ভাবে, সেখান থেকে ব্লিডিং হচ্ছে, পা মাটিতে ফেলতে পারছে না, সেটা কিন্তু পার্লারের দিদিদের কাছে গিয়েও কিন্তু সমাধান করা সম্ভব নয়। তো সেখানে ম্যাডাম বলবো, কোনো কি ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে? আয়ুর্বেদের মধ্যে এটা একটা ডিজিজ হিসাবে দেখানো হয়েছে, মানে ক্ষুদ্র কুষ্ঠ বলে এটাকে দেখানো হয়েছে। এর নাম পদকণ্টক রয়েছে আয়ুর্বেদের মধ্যে। আমি অন্য কোনো দিন এটা নিয়ে একটু ডিসকাশন করব। অনেকেরই দেখবেন যে পা এত ডিপলি ফেটে যাচ্ছে যে সেখান থেকে ব্লিডিং হচ্ছে বা সেখানে কোনো ইনফেকশন হয়ে যাচ্ছে। আপনার পা ফাটছে মানে ওই জায়গার যে আপনার স্কিন রয়েছে সেটা আপনার ডেড স্কিন হয়ে গেছে, মানে ওখানে আপনার রক্ত চলাচল ঠিক করে হচ্ছে না, ডেড সেল বা ডেড স্কিন হয়ে গেছে আপনার ওই জায়গাটার মধ্যে। তো আমরা যেটা আমরা বলি যে আপনি একটু পা ভিজিয়ে রাখবেন, কেন বলি, কারণ আপনার এই যে পায়ের যে আপনার ফাটাগুলো যেগুলো রয়েছে না, তার মধ্যে আপনার কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, সেখান থেকে আপনার পায়ের মধ্যে একটা গ্যাংগ্রিন হয়ে যেতে পারে, পায়ের মধ্যে একটা বড় ঘা তৈরি হয়ে যেতে পারে। তার জন্য আমরা সবসময় যাদেরই পা ফাটছে আমরা বলি যে আপনি এই কাজটা করবেন, যে একটু গরম জলে নুন দিয়ে বা বিটাডিন দিয়ে পাটাকে একটু ডুবিয়ে রাখবেন, ভিজিয়ে রাখবেন, যাতে আপনার দুটো কাজ হবে। এক, আপনার কোনো ধরনের কোনো ইনফেকশন তার মধ্যে হবে না। আরেকটা হচ্ছে এই যে আপনার যে ডেড সেলগুলো রয়েছে বা ডেড স্কিনগুলো রয়েছে, সেগুলো আপনার আস্তে আস্তে কিন্তু ওখান থেকে বেরিয়ে যাবে। বেশ, করে দেখুন, নিশ্চয়ই ভালো থাকবেন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি সৌরভ বাগচি বলছি, পানিহাটি থেকে। হ্যাঁ বলুন সৌরভ, কি প্রবলেম? আমার দিদার সমস্যা রয়েছে। আমার দিদার
69 years old, ওনার পায়ের মধ্যে না মানে মানে পুরো পাটা প্রচন্ড ভাবে মানে ফেটে গেছে। এবার তার জন্য আমি এর আগে অনেক ট্রিটমেন্ট মানে করিয়েছি বা উনি পায়ের যত্ন হয়তো নেন, কিন্তু মানে ফাটা আর কি মানে জায়গাগুলো কোনোভাবে মানে সারছে না। আর শীতকালে প্রচন্ড মানে ব্যথা আর কি মানে করে। বেশ, আমরা এক্ষুনি আলোচনা করলাম, জাস্ট ম্যাডাম কিন্তু বোধহয় এই বিষয়টাকে নিয়ে আলোচনা করলেন, পা ফেটে যাওয়ার সমস্যা। তুমি শুনলে নাকি জানি না, হয়তো ফোনে তখন ব্যস্ত ছিলে ডায়াল করতে। যাক, ম্যাডাম বলছেন তোমাকে কি করবে। আচ্ছা, ওখান থেকে কোনো ধরনের ব্লিডিং হয়, রক্ত বেরোয় ওই জায়গা থেকে? মাঝে মাঝে হয়। আচ্ছা, আর ওই জায়গাটায় ব্যথা হয়, যে পা যে ফেটে যাচ্ছে ওই জায়গাটায় ব্যথা হয়, তাই তো? আসলে মানে এর আগে অনেক সময় মানে পেডিকিউর বা মানে ম্যানিকিউর অনেক সময় মানে করা হয় না, খুব মানে ব্যথা করে মানে পায়ে ওই জায়গাটায়। বেশ, তো দেখুন আমি এক্ষুনি জাস্ট এটা নিয়ে বললাম যে ওখানে আমাদের ডেড স্কিন বা ডেড সেল রয়েছে, যেটা কিনা আমাদের ওই জায়গাটার মধ্যে যেহেতু রক্ত সঞ্চালন ঠিক করে হচ্ছে না, ওই জায়গাটার মধ্যে একটা ক্র্যাক হিলের একটা উৎপন্ন করছে, বা আপনার স্কিনগুলো আপনার ওই জায়গাটার মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে, সেখান থেকে ইনফেকশন হতে পারে সেখান। আর ওই ইনফেকশন থেকে কিন্তু ব্যথা হওয়া বা একটু ব্লিডিং হওয়া বা ওখানে কোনো পাস ফর্মেশন হয়ে যাওয়া, সেই জিনিসগুলো কিন্তু হতে পারে। তো একটুখানি আমি আরেকবারও বলে দেব, একটু গরম জলের মধ্যে একটু বিটাডিন বা একটুখানি নুন, বেশি করে একটু নুন দিয়ে পাটাকে বলবেন একটু ডুবিয়ে রাখার জন্য। আর পেডিকিউর করার কোনো দরকার নেই, জাস্ট ডেড স্কিনটাকে সরাতে হবে, তার জন্য এই জিনিসটা প্রত্যেকদিন করতে বলবেন। আর ওই যে পা ফাটা যে জায়গাটা রয়েছে সেখানে কিচ্ছু নয়, একটু বলবেন নারকেল তেল গরম করে ওই জায়গাটার মধ্যে একটু প্রত্যেক দিন মাসাজ করার জন্য বলুন। আর রাত্রিবেলা বলবেন নারকেল তেলটা গরম করে মাসাজ করবে, তারপর মোজা পরবে, মোজা পরে উনি ঘুমাবেন। তাহলে ওনার এই যে ডেড স্কিনের সমস্যাগুলো বা এই যে ওনার স্কিন ফেটে যাচ্ছে বা ব্যথা হচ্ছে, এগুলো কিন্তু একদম ঠিক হয়ে যাবে। ম্যাডাম, আরেকটা প্রবলেম হয়, অনেকে বলে পায়ের নিচে কড়া পড়েছে, এমন কিছু কড়া যে পা ফেলতে পারছে না, হাঁটতে পারছে না, কিছু জুতো আছে হয়তো ব্যবহার করছে কিন্তু খুব সাময়িক, তার কি কোনো ট্রিটমেন্ট রয়েছে এনবিপিতে? এর জন্য খুব একটা ভালো ট্রিটমেন্ট রয়েছে, সেটা আমরা অগ্নিকর্ম করে থাকি, যেটা কর্ন যেটা হয়ে থাকে তার জন্য আমরা অগ্নিকর্ম করে থাকি। কর্নও কিন্তু সেম, আমাদের যে ওই জায়গাটার মধ্যে আমাদের ডেড সেল বা আপনার ডেড স্কিন অ্যাকুমুলেটেড হয়ে যায়, ওই জায়গাটার মধ্যে কোনো ধরনের কোনো সেন্সেশন থাকে না। অনেকের ক্ষেত্রে ওই জায়গাটা বেশি চলাফেরা করলে বা কিছু লেগে গেলে ওই জায়গাটায় প্রচণ্ড ব্যথা হয়, আমরা ডক্টর শুজ পরার জন্য বলি তখন, কেন, যাতে আপনার নরম জায়গায় কি আপনার পাটা থাকলে আপনার ব্যথাটা এত বেশি অনুভব হবে না। কিন্তু এখানেও কিন্তু খুব সুন্দর চিকিৎসা রয়েছে, সেটা হচ্ছে অগ্নিকর্ম, একটা পঞ্চকর্মের মধ্যে একটা পার্ট রয়েছে অগ্নিকর্ম, ওখানে আমরা অগ্নিকর্ম করে থাকি। আর লোকাল অ্যাপ্লিকেশনের জন্য আমরা ওখানে মেডিসিন দিয়ে থাকি। আর তারপর অবশ্যই পায়ের যত্ন কিন্তু নিতে হবে প্রত্যেককেই, কারণ পায়ের থেকে কিন্তু অনেক ধরনের রোগ আমাদের শরীরের মধ্যে আসতে পারে। একদম। কে আছেন পরের বন্ধু, একটু দেখবো। নমস্কার। নমস্কার, বলছি অসীম হালদার। হ্যাঁ বলুন অসীম বাবু, কি সমস্যা? সমস্যা আমি শীতকালে হাতে তালু খুব ফেটে যায়। হ্যাঁ। আচ্ছা, হাতে তালু ফেটে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, বেশ। আচ্ছা, আর ওই জায়গা থেকে আপনার চামড়া উঠে যাচ্ছে বা ওইখানে কোনো ধরনের চুলকানো কিছু হচ্ছে? না, চামড়া কোনো ওঠে না, চুলকায় না কিছু, এমনি শুধু মানে হাতগুলো খসখসে ভাব হয়, ফেটে যায়। বেশ, দেখুন আমি একটু আগে বললাম যে আমাদের প্রত্যেকেরই স্কিন আমাদের ঠান্ডার সময় ড্রাই হয়ে যায়, কারণ যেহেতু শুষ্কতা তখন বেশি থাকে। যাদের অয়েলি স্কিন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা ড্রাই হয়ে যায়। তো সেখানে এই যে চামড়াগুলো ফেটে যাচ্ছে বা চামড়া উঠে যাচ্ছে, এগুলো কিন্তু আমাদের ড্রাইনেসের জন্যই হয়ে যাচ্ছে। আমরা এখন হ্যান্ড ক্রিম আলাদা করে রয়েছে, আমরা এখন হ্যান্ড ক্রিম ব্যবহার করি, ফুট ক্রিম ব্যবহার করি, সেগুলো সব আলাদা করে রয়েছে ময়শ্চারাইজার বা বডি লোশন ছাড়াও। তো যেরকম আমি পায়ের জন্য বললাম যে একটু গরম জল করে নুন দিয়ে পা ভিজিয়ে রাখতে হবে, সেরকমভাবে হাতের জন্যও বলবো যে একটুখানি গরম জল করে তার মধ্যে নুন দেবেন, দিয়ে সেই জলটাতে আপনার হাতটাকে একটু ভিজিয়ে রাখুন। আর তারপর একটু নারকেল তেল গরম করে আপনার সারা হাতে একটু ভালো করে আপনি মালিশ করুন, রাত্রিবেলাই করুন, যাতে তারপর আর কোনো কাজ কিছু আপনাকে না করতে হয়। দেখবেন আপনার হাত এমনিতেই আপনার যে স্কিনগুলো নষ্ট হচ্ছে এই জিনিসগুলোও ঠিক হবে, আর সফটও থাকবে, এতটা বেশি খসখসে আপনার হবে না।
একদম। আজকে হাতে সময় একদম কম, তবে আমাদের বন্ধুদের জন্য বলবো স্ক্রিনে যাওয়া নাম্বার নিশ্চয়ই নোট করেছেন। যে কোনো সমস্যা সিজন অনুযায়ী হোক বা আপনার এমনিই বাড়ছে, তাহলেই কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। 9830235527 বা 37 এই দুটি নাম্বার কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য। আরেকবার মনে করিয়ে দেবো, কলকাতায় কিন্তু চেম্বার রয়েছে, কালীঘাট ল্যান্সটাউনে, হাতিবাগানে রয়েছে। এছাড়া কিন্তু আপনারা হাওড়া, শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে কিন্তু পেয়ে যাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে যোগাযোগ করুন। হেড অফিস কিন্তু মধ্যমগ্রাম। সপ্তাহে 2 দিন কিন্তু এখানে আপনারা চেম্বার কিন্তু পাচ্ছেন। এছাড়া কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুর সর্বত্র চেম্বার রয়েছে। মিদনাপুরের মধ্যে মেছেদা, হেরিয়া, খড়গপুরে চেম্বার পেয়ে যাচ্ছেন। মালদা, শিলিগুড়ি, কোচবিহারে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা ত্রিপুরা, আসাম, দিল্লি, মুম্বাই, ছত্তিশগড়, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতেও কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। আর বাকি কোথাও থেকে যদি আপনারা অনুষ্ঠান দেখেন, দেখতেই পারেন, এটাই স্বাভাবিক, তাহলে একটু ফোন করুন। ফোন করে একটু জেনে নিন যে কোথায় আপনারা আর চেম্বার পেতে পারেন বা কিভাবে আপনারা যোগাযোগ করতে পারেন। যেহেতু অনলাইন কনসালটেন্সির মাধ্যমেও কিন্তু অনেকেই ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলছেন, মেডিসিন তাদের কুরিয়ার করে দেওয়া হচ্ছে, সেই পদ্ধতিতেও কিন্তু আপনারা ট্রিটমেন্টটা স্টার্ট করতে পারেন। সব ধরনের সুবিধা সুযোগ কিন্তু আপনাদের জন্য রয়েছে। আজকে হাতে সময় একদমই নেই, তবে আমরা আলোচনা করছিলাম যে এই যে উইন্টার, শীতকাল, কি কি সমস্যা বাড়তে পারে, কতটা সচেতনতা অবলম্বন করা উচিত। আর আমার যেটা মনে হয় যে বোধহয় যাদের ব্যথা বেদনার সমস্যা তাদের কিন্তু হু হু করে বাড়বে। ব্যথা নিয়ে আলোচনা আমরা একদমই করব না, কিন্তু যাদের ব্যথা বেদনা রয়েছে, আর্থারাইটিস বিভিন্ন ধরনের রয়েছে, তাদেরও বোধহয় কিছুটা সচেতনতা বাড়াতে হতে পারে। হ্যাঁ, আমি বললামই যে ব্যথার সমস্যা থাকলে আপনাকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। যেভাবে আপনার মেডিকেশনগুলো চলছে সেভাবে মেডিকেশনগুলোকে একটু কন্টিনিউ রাখুন। আর যদি আপনার নি ক্যাপ বা আপনার ঘাড়ের জন্য আপনার কলার বেল্ট বা আপনার লাম্বার বেল্ট এগুলো রয়েছে, এগুলো একটু ব্যবহার করবেন। যখন বাইরে বেরোবেন তখন ব্যবহার করবেন, যাতে আপনার ঠান্ডা হাওয়াটা বা ঠান্ডাটা যাতে আপনার ঘাড়ে বা কোমরে বা হাঁটুতে কোনো রকমভাবেই আপনার না লাগতে পারে। আর গরম জলে অবশ্যই চান করুন। একটুখানি আপনি রেস্টে থাকুন। সব তো করবেন অবশ্যই, কিন্তু একটু রেস্টেরও প্রয়োজন রয়েছে। ব্যথা বেদনা এখন একটু বাড়তে পারে, ভয়ের কোনো কারণ নেই, সাবধানে থাকবেন, একদম ঠিক হয়ে যাবে। একদম। আর এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার মানে আমরা কিন্তু জানি একসাথে একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসককে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, অত্যাধুনিক আয়ুর্বেদিক মেডিসিন আপনারা পেয়ে যাচ্ছেন। আর ম্যাডাম যেটা বলছিলেন পঞ্চকর্মা ডিপার্টমেন্ট, একটা অসাধারণ ডিপার্টমেন্ট কিন্তু এটা। আপনারা কিন্তু অনেক জায়গায় দেখতে পারেন পঞ্চকর্মা ব্যবস্থা রয়েছে, কিন্তু সেটা কতটা উন্নত মানের বা কতটা সঠিক সেটা নিয়ে তো কথা বলবো না, তবে কথা এটা বলবো যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যে পঞ্চকর্মা ডিপার্টমেন্টটি রয়েছে সেটা কিন্তু একেবারে উচ্চ স্তরের। আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে, আবারও কথা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ম্যাডামকে। নমস্কার।